আমি আশফাক আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন RTVর বার্তা প্রধান ইলিয়াস হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। এছাড়াও আলোচনায় নানা সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত এবং বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে যেই খবরটি নির্বাচিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে, হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় উড়ানো হচ্ছে কালেমা লেখা পতাকা। চলছে শোডাউন। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কালেমা লেখা পতাকা নিয়ে উন্মাদনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা বা অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এটি বড় কোনো ঘটনার পূর্বাভাস কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তারা। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন আমরা দেখে আসি। কারো যদি মোটিভ খারাপ হয় সেটা গোয়েন্দা সংস্থা দেখবে, দুষ্টামি করতে চাইলে ধরতে হবে। তো ইসলাম কখনোই কোনো উগ্রতা, অন্যের প্রতি হামলা, সহাবস্থান বিরোধী কোনো কিছুকে সমর্থন করে না, করবেও না। জঙ্গি আর উত্থান হবে না, এই ধরনের স্টেটমেন্ট খুবই ডেঞ্জারাস। বিগত কিছুদিন আত্মপ্রকাশ করেনি তার মানে এই নয় যে তারা ভেতরে ভেতরে সংগঠিত হয়নি। এটা কি ভেতরের বাংলাদেশের ভেতরের কিছু গোষ্ঠী করছে, নাকি বাইরের ইন্ধনে বাংলাদেশে অবস্থানরত বেশ কিছু লোক বা গোষ্ঠী সেটাকে আত্মপ্রকাশ করছে? সো আবার ক্ষুদ্র ক্ষুদ্র এইসব ঘটনা বড় ঘটনার কোনো পূর্বাভাস কিনা এটাকেও কিন্তু দেখতে হবে। জি, ইলিয়াস হোসেন, যেমনটা আমরা দেখছিলাম, বলছিলেন যে যে প্রশ্নটি আসছে স্বাভাবিকভাবে সামনে, যে এই যে কালেমার পতাকা রাজধানী সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেলাম, আপনি কি মনে করেন এর নেপথ্যে কারা? এটা তো আপনি যারা ইন্টারভিউ দিয়েছে, আপনার নিউজে যা দেখলাম, তারাও কিন্তু অনেকটা ভাষা বলেছে এবং বিষয়টা একেবারেই নতুন। এখন এর নেপথ্যে কারা থাকবে? যারা ধরেন সুবিধাভোগী হবে এবং বাংলাদেশকে অসুবিধায় ফেলতে চায় তারাই থাকবে। এখন নির্দিষ্ট করে বলার জন্য আমাদের আসলে আরও ইনভেস্টিগেটিভ রিপোর্ট দরকার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার যে আসলে এর পেছনে কি আছে। তবে আলামত যেটি দেখা যাচ্ছে, এটা আসলে আমার মতে খুব ছোট করে দেখার কিছু না। কারণ ইতিপূর্বেও আমরা দেশে দেখেছি যে বাংলা ভাইয়ের উত্থান দেখেছি, আরও বিভিন্ন জঙ্গি দেখেছি। আবার কোনো সময় যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন সেই সমস্ত সরকারের বিরুদ্ধেও এক ধরনের সমালোচনা বা অভিযোগ এসছে যে তারা জঙ্গি নাটক করছে। তো ফলে এটার আসলে কার ইন্টারেস্ট? অনেক সময় দেখা যাচ্ছে যখন সরকার নিজে নাটক করছে এরকম অভিযোগ যখন এসছে আগে, তখন ধরে নেওয়া হয়েছে যে তাহলে জঙ্গি তৎপরতা আছে এটা বলে যারা একটু ইসলামী রাজনীতি করেন বা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে একটু কোণঠাসা করা, বিপদে ফেলানো, এক ধরনের জন আতঙ্ক তৈরি করে যে যখন সরকার তাদেরকে ধরার জন্য ব্যবস্থা নেবে তখন স্বাভাবিকভাবে জনমত তাদের পক্ষে থাকবে। এই জাতীয় রাজনীতিও বিভিন্ন সময় হয়েছে। তবে এখন যেটা আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে আপনি আরও কয়েকদিন আগে বেশ কয়েকটি জেলায় মিছিল হয়েছে মোটরসাইকেলে করে এই পতাকা নিয়ে, সেইগুলো দেখলে কিন্তু খুব স্বাভাবিক মনে হয়নি। কারণ এমন আপনি দেখেছেন যে এই লোকগুলোর মধ্যে থেকে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিশ্বকাপের খেলা দেখা হারাম, তারপরে অমুকরা খ্রিস্টান, তমুকরা ইসরায়েলের সাথে সাপোর্ট করেছে, তাদের খেলা দেখা হারাম, এইসব, এবং কি খুব প্রকাশ্যে বলছে তারা। আপনার ইউটিউব বলেন বা বিভিন্ন হুজুরদের নিজস্ব চ্যানেল আছে সেগুলোতে বলেছে। তো এখন আমি শুরুতে যে কথাটা বললাম যে এই বিষয়টা হালকা করে দেখার সুযোগ নেই, এটি গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার এবং সরকারের এখনই এদিকে খেয়াল করা দরকার। সরকার কি এরই মধ্যে খেয়াল করছে বিষয়টি আপনার মনে হয়, নাকি না এখনো ততটা গুরুত্ব দিচ্ছে না বিষয়? আমরা আসলে যে পর্যন্ত সরকারের কোনো মুখপাত্র কথা না বলে সেই পর্যন্ত আমরা জানি না আসলে কি করছে। কিন্তু এই সাধারণ সেন্স থেকে এটি আসে যে প্রতিদিন কিন্তু গোয়েন্দা তৎপরতা, আপনার যারা একদম প্রত্যন্ত অঞ্চলে, থানা অঞ্চলে যে গোয়েন্দারা আছে এবং ঢাকা সহ বিভিন্ন শহরে যারা আছে, তাদের কিন্তু রুটিন ওয়ার্ক আছে। প্রতিদিন নতুন কি দেখলো সেটা নিয়ে রিপোর্ট তার কর্তাদের কাছে করা।
ওই হিসাবে আমি বলতে পারি যে নিশ্চয়ই তারা এটা জানে এবং করেছে। আর এই বিষয়গুলোর সাথে দেশি বিদেশি রাজনীতিও জড়িত থাকে নানাভাবে। তো ফলে বলার মতো একটা পর্যায়ে না গেলে হয়তো সরকার বলবে না, বা এটার জন্য হোম মিনিস্টার হয়তো সময় মতো পাচ্ছে না, গণমাধ্যম কর্মীরা হয়তো জিজ্ঞেস করে ফেলবে এটা কি, অথবা বিষয়টি এমন পর্যায়ে রয়েছে হয়তো বা তিনি একটি ম্যাচিউর পর্যায়ে গেলে পর্যাপ্ত তথ্য আসলে হয়তো বা বলবেন, সেটাও হতে পারে। আমি আসলে এই বিষয়ে যেটি একটু তুলে ধরতে চাচ্ছিলাম, আমরা যদি দেখি যে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলায় এই কালেমার পতাকা দিয়ে রাস্তায় এবং সেতুতে আমরা দেখেছি এই পতাকাগুলো, মোটরসাইকেলের মিছিল যেমনটি আপনি বলছিলেন। এবং এই যে 27-28 তারিখে রাজধানী মোহাম্মদপুরে, 27 তারিখে একদম ধরে ধরে যদি বলি, এরপরে ময়মনসিংহে দেখেছি, গোপালগঞ্জে, ফেনীতে, রংপুরে, কক্সবাজারে দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থায়ীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি হচ্ছে বিষয়টি কি আপনি কি মনে করেন, যদিও অবশ্যই এখনো পর্যাপ্ত তথ্য আমাদের হাতে নেই আপনি যেমনটা বলছিলেন, কিন্তু এটি নির্দিষ্ট কোনো, অনেক সময় বলি না এটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কোনো একটি গোষ্ঠী অথবা কোনো একটি স্বার্থান্বেষী মহল তারা এটি আসলে করছে, সেটি একটি জায়গায় হতে পারে, হতে পারে রাজধানীতে, হতে পারে কক্সবাজারে, কিন্তু এই যে কয়েকদিনের ব্যবধানে দেশের বিভিন্ন জায়গায় এই পতাকা উড়ানো এবং একই সাথে বিভিন্ন জায়গায় তাদের যে র্যালি করা, তাদের যে শোডাউন করার বিষয়টা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আসলে আইন শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে মনে করেন কিনা? হ্যাঁ, আপনি এই মুহূর্তে হয়তো খুব উদ্বেগজনক মনে হচ্ছে না, কিন্তু আপনি যদি ভবিষ্যৎ চিন্তা করেন, আর আপনি যে বিবরণটা দিলেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা, আর শুরু তো করলেন একদম হাতিরঝিল থেকে, তার মানে খোদ রাজধানীতেও তাদের লোকজন আছে। আর এরকম পতাকা বানানো, সেটি নিয়ে শোডাউন করা, এটি সকালবেলা ভাবলাম দুপুরে বেরিয়ে পড়লাম, বিষয়টা এরকম না। না। নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। আর আপনি জানেন যে আমাদের দেশে ধর্মীয় রাজনীতির বিরাট প্রভাব। এটা শুধু ইসলাম ধর্ম বলতে না, হিন্দুদেরও নানান রকম সংগঠন আছে। তো এইখানে ইসলাম ধর্মকে নিয়ে যে ধরনের সংগঠন, আমরা যদি ধর্মের কথা বলি, যে ধর্ম এক হতে বলে, ধর্ম ঐক্যকে পছন্দ করে, মানুষ হানাহানি বা সন্ত্রাস পছন্দ করে না, এই সব চিন্তা করলে কিন্তু এত সংগঠন লাগে না। ইসলাম তো একটাই। তো সেটার অনুসারী তো এত, ওই যে অনুসারীদের মধ্যে যে পার্থক্যটা, সেটা নানান সময় নানান জনের মতবাদকে কেন্দ্র করে, বিভিন্ন নেতাকে কেন্দ্র করে। এবং গত 1.5-2 বছরে দেখবেন যে এইরকম সংগঠনের সংখ্যা অনেক। এবং আমি একটা পরিসংখ্যানে দেখছিলাম প্রায় 35 কি 37টা এরকম ইসলামী সংগঠন আছে। কেউ সেখানে শিয়া, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ আশরাফি, নানান ধরনের মতবাদ নিয়ে আছে। তো ফাইনালি যদি আপনি ধর্ম যদি মানুষের জন্য হয় আর শান্তির জন্য হয়, তাহলে এত বিভাজন কেন? আর একটি কথা দীর্ঘদিন যাবতই আছে যে রাজনীতিতে এগুলো অনুঘটকের ভূমিকা পালন করে, আর তাদেরকে পৃষ্ঠপোষকতা অনেক সময় দেশি বিদেশি নানান রকম সংগঠন দিয়ে থাকে, নানান রকম লাভের আশায় আর কি। এমন না যে তারা ধর্মকে বাস্তব জীবনে আনার জন্য এটা করছে, এর পেছনে অনেক সময়ই আপনার বিনিয়োগকারী থাকে। এবং আপনি লক্ষ্য করবেন যে আন্তর্জাতিক ঘটনার কথা যদি বলি, যে আল কায়েদা তৈরি হওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন আছে। আবার সেই আল কায়েদার প্রধান সহ যারা এটার অগ্রণী ভূমিকা রেখেছে বা যুক্তরাষ্ট্রের স্বার্থে বিপরীতে গিয়েছে, তারাই আবার তাদেরকে হত্যা করেছে। ফলে এই জাতীয় খেলাধুলা এটা নতুন কিছু না। তো শুরুতেই যদি সরকার সিরিয়াস হয়, আমার ধারণা যে এটার পেছনে যদি নেতিবাচক কোনো শক্তি থাকে, তাহলে এখনই সাবধান হওয়া ভালো। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা, ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ইলিয়াস হোসেন বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কালেমা লেখা পতাকা, বিভিন্ন ব্রিজে পতাকাগুলো টানানো হয়েছে, বেশ কিছু মোটরসাইকেল নিয়ে র্যালিও অথবা তারা এক ধরনের শোভাযাত্রা করেছেন, সেটাকে যাই বলি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এক ধরনের উদ্বেগ অথবা কৌতূহল সাধারণ মানুষের মধ্যে যেমন দেখতে পাচ্ছি, তেমন এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকের মধ্যে যারা বিশ্লেষক রয়েছেন তারাও বলছেন যে এই বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত আসলে সরকারের, কারণ এটি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গত কয়েকদিনে এটি হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অনেক সময় যেটি বলছিলেন ইলিয়াস হোসেন, যে সরকারকে অপ্রস্তুত করার জন্য অথবা বেকায়দায় ফেলার জন্য সেটা হতে পারে, তাদের একটি নির্দিষ্ট মতাদর্শ তারা হয়তোবা এটি সামনে আনতে চায়, অথবা তারা হয়তোবা জিনিসটা এখন একটি দীর্ঘ সময় পরে একটি নতুন সরকার এসেছে, নির্বাচিত সরকার এসেছে, এই পরিস্থিতির সুযোগ হয়তোবা তারা নিচ্ছে। সব মিলিয়ে বিষয়টি আপনি কিভাবে দেখেন? প্রথমত এটা এমন একটা জিনিস যেটা খুব সেনসিটিভ, এটা নিয়ে কথা বলা। তবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পতাকাটার একটা আন্তর্জাতিকভাবে গৃহীত এক ধরনের
কি বলবো প্রকাশ আছে এবং এটা একটা অর্থ আছে, নতুন অর্থ, মানে যেটা শুধু ধর্মীয় অর্থের চাইতেও বড় অর্থ, যেটা একটা বেশ রাজনৈতিকভাবে জটিল ব্যাপার। তার ফলে যখন বাংলাদেশে এরকম বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড কাপের এই বিভিন্ন দেশের পতাকার সাথে সাথে এই পতাকাগুলো দেখা যাচ্ছে, তখন এর যে কোনো একটি ছবি কিংবা ভিডিও এগুলোই কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তৈরিতে কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। যেই ভাবমূর্তিটা হয়তো ইতিবাচক নয়, এটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হতে পারে। কারণ আমি আজকেই দেখছিলাম যে সম্ভবত ভারতীয় গণমাধ্যমে কোনো একটি ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে তারা এটাকে নেগেটিভ Highlight করছে বিষয়টা। হাইলাইট করছে। সুতরাং এই জাতীয় জিনিস শুধু যে নতুন নির্বাচিত সরকার এসেছে বলে ঘটছে, তাছাড়াও এর আরেকটা অ্যাঙ্গেল রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে যেহেতু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে বাংলাদেশে মানে খুব সুসংগঠিত রাজনৈতিক শক্তিগুলো একটুখানি তো ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, এবং সেই ভ্যাকুয়ামে বেশ কিছু মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সামনে চলে এসেছে। সুতরাং সেই সুযোগটা তারা আরেকবার নেওয়ার চেষ্টা করছে, এটাও হতে পারে। আবার তারা সে সময় সফল না হলেও বা সে সময় কিছুটা স্ট্রাকশন তৈরি করতে পেরেছিল, এখন আবার নতুন করে সেটাকে সামনে আনতে চাইছে। আবার বিশ্বের যে মানে যুদ্ধ বিগ্রহ মিলে যা অবস্থা রয়েছে এবং সারা বিশ্বেই ডানপন্থী রাজনীতির এক ধরনের উত্থানের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। সবকিছু মিলিয়ে এটা খুব খারাপ একটা বার্তা দিতে পারে বহির্বিশ্বে, যে কারণে সরকারকে সাবধান হওয়া উচিত এবং সকলের এটাকে সিরিয়াসলি দেখা উচিত আমি মনে করি। জি, ইলিয়াস হোসেন যে কথাটি বলছিলেন, আমরা যদি বলি যে স্পিকার সহ একটি বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু ইরানে বর্তমানে অবস্থান করছে, সেখানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে তারা শ্রদ্ধা জানাতে গিয়েছেন। সেই বিষয়ে হয়তো সুযোগ পেলে আমরা একটা আলোচনা করবো, কিন্তু আমি আসলে এই বিষয়টি যে কারণে বললাম, যেমনটি বলছিলেন যে এই যে বিষয়গুলো আন্তর্জাতিক মহলে কিভাবে বাংলাদেশকে পোর্ট্রে করে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মতো, কম বেশি একটু সময়, এবং সবকিছু মিলিয়ে যদি দেখি যে যেই একটি টার্বুলেন্স সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গিয়েছে গত 2 বছর, যদি বলি স্পেসিফিকলি 5ই আগস্টের পর থেকে 2024-এর, সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিতে এখানে কি আসলে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে বলে আপনার মনে হয় কিনা? দেশি এবং বিদেশি, যাদের আসলে এখানে নানা রকম আদর্শিক স্বার্থ থাকতে পারে, অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে। না, এটা হতেই পারে, এটা নতুন না আর কি। বাংলাদেশকে নিয়ে এই ধরনের খেলাধুলা অতীতেও হয়েছে। আর ওই যে একটা কথা আছে না, বলে যে গরিবের বউ সবার ভাবি আর কি। তো আমরা সামরিক দিক দিয়ে অত শক্তিশালী না, আবার আমাদের এত জনগণ, এক ধরনের ধরেন এটাকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারতাম তাহলে জনশক্তিতে আমরা খুবই শক্তিশালী থাকতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা খুব প্রপারলি ইউজ করতে পারি না বলে অনেক সময় জনসংখ্যাকে অভিশাপ হিসেবে মনে করি। আর এত সংখ্যায় মানুষ যে আপনার যে কোনো সময় দেশি বিদেশি যে কোনো চক্র এদেরকে খুব সহজে ব্যবহার ইনফ্লুয়েন্স করতে পারে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের যে সমস্ত অঞ্চলে একটু লেখাপড়ার প্রসার কম বা আপনার যেখানে দারিদ্রতা বেশি, সেই সব জায়গাতে এরকম ধর্মান্ধতার চর্চাটা খুব বেশি হয়, এবং সেখানে অনেক লোকজন বুঝে না বুঝে এই যে পতাকাটি বানিয়েছে, আপা বলছিলেন যে কি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে মিলে যায় অনেকটা। তো সেটা মিলে গেলে আর আমাদের যারা নিরীহ সাধারণ মানুষ বা অশিক্ষিত বা দারিদ্র পীড়িত মানুষ, তারা ওই কালেমা দেখলে এটা শ্রদ্ধা ভক্তির নিয়ে তাকাবে, কিন্তু তারা জানবে না যে এটা কোন জায়গায় এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তো ফলে এখানে খুব সহজেই যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু মানে মাঠে ছেড়ে দিতে চায় সহজেই পারে, সেরকম আমাদের এখানে লোকজন আছে, সব দিকেই আছে। আপনি যখন যেদিকে টার্ন নেবেন দেখবেন যে লোকের অভাব নাই, একেবারে লোকারণ্য। সেই জায়গাটার থেকে বলছি যে এই মুহূর্তে বাংলাদেশ সরকার একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সবার আগে বাংলাদেশ এই কথা বলে সরকার এগুচ্ছে, সরকার চাচ্ছে সব দেশগুলোর সাথে, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু নিজের দেশকে আগে রেখে। তো সেক্ষেত্রে জানেন যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রথম সফর করলেন মালয়েশিয়া এবং চায়না। তো দুইটা জায়গাতেই অনেক চুক্তি হয়নি ঠিক, বাট অনেক ধরনের সম্ভাবনার দুয়ার খুলে এসছে। তো আপনি জানেন যে ইতিমধ্যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি রণধীর জয়সওয়াল মুখপাত্র কথা বলেছেন, উনি কিন্তু আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে আমরা সব লক্ষ্য রাখছি আর কি, এবং তার সুবিধা মতো সে রিয়াকশন দেবে। তার মানে হচ্ছে যে আমরা একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি।
তো ফলে শুধু এই যে কয়েকটা ডিস্ট্রিক্ট বা হাতিরঝিলে হঠাৎ করে পতাকা উঠে আসলো, এত সহজে বোধহয় বিষয়টা নেওয়া ঠিক হবে না। আমাদের যেরকম পৃথিবীতে বন্ধু আছে, ওরকম আমাদেরকে দাবিয়ে রাখার জন্য শত্রুর অভাব নেই আর কি। জি, জি, ধন্যবাদ। সামিনা লুৎফা, আমি একটু আপনার কাছে আসি। যেই কথাটি আসলে বলছিলেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে চায়না সফর করেছেন এবং এছাড়াও প্রতিবেশী দেশগুলোর যে আসলে কার্যক্রম আছে এগুলো তারা নজরদারির মধ্যে রাখছেন, অথবা তারা দেখছেন আর কি, পর্যবেক্ষণ করছেন, এবং সময় হলে তারা তাদের প্রয়োজন মতো সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বিষয়টাকে আপনি তার এই বক্তব্যকে আমি হয়তো একদম কোড আনকোড বলিনি, কিন্তু বিষয়টা এরকমই। তো সেই জায়গাতে আপনি কিভাবে দেখেন বিষয়টাতে, প্রধানমন্ত্রী চায়না সফর থেকে ফেরা এবং পরবর্তীতে ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে তার এই বক্তব্য আসলে কি বার্তা দেয়, অথবা কোনো বার্তা আদৌ দেয় কিনা? আসলে এটা তো আমার মনে হয় পররাষ্ট্র নীতিতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে একটা বড় রিজিয়নাল পাওয়ার আর কাছাকাছি সম্ভাব্য আরেকটি বড় সুপার পাওয়ার হচ্ছে চায়না। এছাড়া রিজিওনালি সাউথ ইস্ট এশিয়ার থেকে আমরা তো খুব বেশি দূরে না, সুতরাং সেই অর্থে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে পার্টনার। এই অবস্থায় ভারত তো নজর রাখবেই, কিন্তু বাংলাদেশ আসলে এই বিভিন্ন দেশের সাথে যে পররাষ্ট্র নীতিতে চলছে বা যেভাবে তারা অগ্রসর হচ্ছে, তার সাথে সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা খুবই মানে এমন একটা দিকে যাচ্ছে যেটাও আসলে ভারতের নজর রাখার কথা। আমাদের বাংলাদেশের ভেতরেও মানুষের, আমাদের মধ্যেও অনেক প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, এই চুক্তিগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। সুতরাং সব মিলেই বাংলাদেশ একটা নতুন, যেহেতু একটি নতুন নির্বাচিত সরকার, সুতরাং পররাষ্ট্রনীতি নানান রকম পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। সবাই খেয়াল রাখবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশ যেহেতু আপনি একটু আগে উল্লেখও করেছেন যে আমরা গত 2 বছর বেশ একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, সুতরাং এখন ধীরে ধীরে বাংলাদেশ তার স্বাভাবিক যে প্রণোদনা সেটাতে ফেরত যাবে, এবং সেক্ষেত্রে তখন তো প্রত্যেকটি দেশের সাথে এই সম্পর্কের নতুন নতুন প্রেক্ষাপট তৈরি হবে। সুতরাং অন্যান্য দেশ, এবং এক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ এই কারণে যে 24-এর আগ পর্যন্ত ভারত বাংলাদেশের অলমোস্ট মানে একক একটা প্রভাব বিস্তারকারী দেশ হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশের রাজনীতিতে। সেখানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পতনের পর এই সম্পর্ক তো নতুনভাবে বিবেচিত হচ্ছে। ইউনূস সরকারের আমলে একভাবে বিবেচিত হয়েছে, এখন নিশ্চয়ই সেটা আবার বদলাবে বলে তারাও আশা করবেন, এবং আমরাও আশা করি যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সম্মানসূচক হবে, সৌহার্দ্যপূর্ণ হবে। কারণ আমরা তো, আমাদের আসলে দেশের 3 দিকেই এই দেশটি রয়েছে, সুতরাং এটা সকলের জন্যই ভালো এবং সকলের জন্য সম্মানজনক। এরকম একটি সম্পর্কই ভারতের সাথে আমাদের হওয়া উচিত। এমন না যে যেন তারা আমাদের উপর চাপিয়ে দিতে পারে, এরকম সম্পর্ক তো বাংলাদেশের মানুষও চান না। সুতরাং ভারতের সাথে সম্পর্কের নতুন নতুন দিক সবসময় আসতে থাকবে। এ কারণে আপনি যেটা বলছেন যে ওনারা বলছেন যে লক্ষ্য রাখছেন, সেটা তো আসলে রাখারই কথা। জি, ইলিয়াস হোসেন, আপনার কাছে আসি। যে বিষয়টা অবশ্যই দুই দেশের মধ্যে প্রত্যেক দেশের সাথে আসলে সুসম্পর্ক থাকা উচিত, সেক্ষেত্রে ভারতের সাথে তো অবশ্যই, যেহেতু প্রতিবেশী দেশ আমাদের। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যদি দেখি যে পুশিন কিন্তু চলছে এবং সম্ভবত গত ভোরেও পুশিনের চেষ্টা করা হয়েছে, সেটি এক প্রসঙ্গ। এবং সাথে যেটি নিয়ে আলোচনা করছিলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে আমরা আসলে দেখছি, বিষয়টি পর্যবেক্ষণ করছি। এগুলো তো আসলে কূটনৈতিক ভাষা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মেসেজ থাকে, যেই মেসেজগুলো আমরা হয়তো অনেক সময় সাধারণ মানুষ হিসেবে বুঝে উঠি না যে আসলে কি বলতে চাচ্ছেন, অথবা কৌশলগতভাবে আসলে উনি কি ইঙ্গিত করছেন। সেই জায়গাটার থেকে আপনার কি মনে হয়েছে যে রণধীর জয়সওয়াল যে কথাগুলো বলেছেন, তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে অথবা সরকারের উদ্দেশ্যে? না, এটা উনি একটা গ্রে এরিয়া রেখেছে তার বক্তব্যে। উনি একেবারে এটা নিয়ে যে খুব নেগেটিভ বলেছে এরকমও না, আবার খুব পজিটিভ যে আমরা দুই দেশ বন্ধুত্বপূর্ণ এইসব কথার মধ্যে যায়নি। আসলে এই যে সময়টা পার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সম্পর্কের, আমার মনে হয় যে দুই পক্ষই খুব কঠিন পর্যবেক্ষণের মধ্যে আছে, যাতে নতুন করে কোনো ধরনের ইস্যু তৈরি না হয় বা খেয়াল রাখা যায়। একটি কথা আপনি বলেছেন যে পুশিনের কথাটা, আপনি লক্ষ্য করেছেন রিসেন্টলি তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। আগে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তের যে আচার আচরণ বা কার্যক্রম, তার সাথে এখন একটা পরিবর্তন আসবে, যেটি মমতার সরকার করেনি, হয়তো এরা করবে।
তো সেইখানেই কিন্তু আমরা এই যে ওই নতুন সরকার আসার পরেই, রাজ্য সরকার আসার পরে কিন্তু পুশিনের ব্যাপারটা বেড়েছে। শুরু হয়েছে। তো এইটা অনেকেই ধারণা করেছে এক ধরনের ইরিটেটিং প্রজেক্ট আর কি তাদের। তো তারপরে হয়তোবা একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যাবে। কিন্তু দুঃখজনকভাবে কেন জানি এখনো সরকারের তরফ থেকে বিষয়টা যে খুব পরিষ্কার হয়েছে তা না। এর মধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেনও, আলোচনাও করেছেন, কিন্তু খুব একটা এটার পড়েনি আর কি, ছাপ পড়েনি সীমান্তে। তবে যেভাবে শুরু হয়েছিল পুশিন এবং মানুষের সংখ্যাও যে পরিমাণ ছিল ওটা একটু কমে আসছে, আগের মতো অতটা নেই। তবে ভারত এখন খুবই কৌশলী অবস্থান নিচ্ছে। এর মধ্যে আবার ভিসা সহজ করেছে, মেডিকেল ভিসা। এটা আবার একটা ইতিবাচক দিক আমার কাছে মনে হয়েছে, যে সম্পর্কের বরফ গলানোর জন্য একটা চেষ্টা আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যের ব্যাপারে সাংঘাতিকভাবে ভারতের উপরে নির্ভরশীল। স্বাস্থ্য, পর্যটন। হ্যাঁ, মানে আমি প্রথমে যদি ইয়েটা ধরি, এই স্বাস্থ্যটাই আর কি বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো দীর্ঘদিন যাবত এই ভিসা জটিলতা থাকার কারণে অনেক রোগীর কিন্তু, যার হয়তো 2 মাস পরে যাওয়ার কথা ছিল, 3 মাস পরে যাওয়ার কথা ছিল, তারা যেতে পারেনি। তো সেই ব্যাপারগুলো পজিটিভলি আমার মনে হয় দেখছে দুই দেশই, যে এটা দরকার। এবং আপনি জানেন যখন এই ভিসা প্রক্রিয়াটা সহজ করছিল বা অমুক দিন থেকে পাওয়া যাবে, তখন কলকাতার ব্যবসায়ীরা অনেকে মিষ্টিমুখ করেছে। তার মানে এখানে বোঝা যায় যে তারা অনেক বড় দেশ, অনেক বড় অর্থনীতি হলেও আমাদের উপর অনেকটাই নির্ভর করে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার। এই যে যেটা বললেন আপনি, ভ্রমণ, তারপরে স্বাস্থ্য, নানান, এবং মার্কেটিং অনেক মানুষ আপনার কলকাতাতে করে। এটা নিয়ে আমাদের মধ্যেও বাংলাদেশে দেখবেন যে পক্ষে বিপক্ষে নানান রকম মতবাদ আছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন যে মোটামুটি মানসম্পন্ন জিনিস বাংলাদেশে যদি অর্ধেক বা আপনার 3 ভাগের 2 ভাগ দামে পাওয়া যায়, তাহলে মানুষ কিনবেই। আপনি এই দেশপ্রেমের ধোয়া বা এটা সেটা বলে আসলে থামাতে পারবেন না। মানুষ যেদিকে সহজে কিছু লাভ করছে মনে করতেছে, ভালো জিনিস কম দামে কিনতে পারে, সে স্বাভাবিকভাবেই মানুষ। সেক্ষেত্রে আপনার পণ্যেরও গুরুত্ব বাড়িয়ে তারপর আপনি দেশপ্রেমও বাড়াতে কথা বলতে পারেন। কিন্তু আপনার পণ্য ঠিক নাই, কিন্তু ওটা করা যাবে না, কেনা যাবে না, এগুলো বলে বেশি দিন রাখা যাবে না। ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের কাছে আসবো। নির্বাচিত খবরে নিচ্ছে একটি ছোট্ট বিরতির সাথে থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও স্বাগত নির্বাচিত খবরে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল সহ বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যেও চলছে ব্যাপক সংঘর্ষ। বেশ কিছুদিন ধরে বিরতির পর মিয়ানমারে আবার সংঘাতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজেপি। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন একটু দেখে আসি। কয়দিন আগেও মিয়ানমারের জান্তা সেনাদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল দেশটির সশস্ত্র গোষ্ঠী এবং বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক বাহিনীকে ঢেলে সাজানো এবং চায়না রাশিয়ার সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে জান্তা সেনারা। সেই সাথে মিয়ানমারের ভেতরে ক্রমশ কোণঠাসা হচ্ছে বিদ্রোহীরা। গত কয়েকদিনে বেশ কয়েকটি রাজ্যে হামলা জোরদার করেছে জান্তা সেনারা। উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত সাগাইং অঞ্চলে দফায় দফায় হামলা হচ্ছে। সেই সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে সাগাইং এবং কাচিন রাজ্যের প্রধান সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। গত 1.5 বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু এবং বুথিডং এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারই ধারাবাহিকতায় নতুন করে মংডু এবং আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। 1 বছরের বেশি সময় পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় গোলা এবং মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠছে এপারের টেকনাফ সীমান্ত। এতে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। প্রশাসন বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটু সামিনা লুৎফা আপনার কাছে আসি। যে বিষয়টি আমরা দেখলাম, আমরা আলোচনা করছিলাম আমাদের এই এক প্রতিবেশীকে নিয়ে, ভারতকে নিয়ে। আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমার, সেখানেও কিন্তু আসলে পরিস্থিতি অনেক দিন ধরেই আমরা যেটি দেখছি এবং বলতে গেলে এর সাফারার আমরাও, কারণ লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছেন এখন তারা। এই যে মিয়ানমারের সংঘাত, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক,
নানা শঙ্কা, এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে? না, মিয়ানমার তো অনেক দিন ধরেই এই মানে বিভিন্ন ওদের নিজস্ব যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেখানে আবার বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা বিচ্ছিন্ন হতে চায়, কেউ কেউ আবার বিচ্ছিন্ন হতে চায় না, প্রাদেশিকই থাকতে চায়, নানান রকম রাজনৈতিক মানে স্থানীয় রাজনৈতিক জটিলতা আছে। কিন্তু আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখনই বর্ডারের ওই পারে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তার একটা অবশ্যম্ভাবী ফল হিসেবে আমাদের এখানে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে, যেটা আমাদের হোস্ট দেশ হিসেবে আমরা বেশ অনেক বছর ধরে ভুগছি। এবং এখানে হয়তো প্রচুর বিদেশি সাহায্য সংস্থারা এসে কাজ করছেন ঠিকই, কিন্তু হোস্ট এরিয়ার জন্য এবং যেই রোহিঙ্গারা এখানে এসে আশ্রয় নিয়েছেন তাদের জন্য বেশ একটা মানবিক বিপর্যয়ের মধ্যেই তো তারা আছেন। এবং সেই মানবিক বিপর্যয়টার আবার জলবায়ু পরিবেশগত প্রভাব আছে বাংলাদেশে, অর্থনীতিতে প্রভাব আছে, এই সমস্ত কিছু মিলে এমনকি আমাদের সামাজিক জীবনেও প্রভাব আছে। কারণ রোহিঙ্গাদের মধ্যে থেকে যদি বাইরে চলে আসার সুযোগ তৈরি হয়, যেটা হয়েছে এবং আমরা জানি যে এটা অনেকেই সেখান থেকে জি বের হয়েছেন। এবং সেটা কিন্তু একটা সামাজিক মূল্য আছে। তার সাথে যেই হোস্ট এলাকাগুলোতে তারা থাকছেন সেখানে নানান রকম মানে সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা সবসময় থাকে। আর একটা যুদ্ধ যদি খুব কাছে হয় তার তো ধরেন স্বাভাবিক ভয়াবহতা রয়েছে, এবং সব মিলিয়ে এটা আমাদের জন্য আশঙ্কার। এবং আমরা আশা করব যে সেখানকার যে স্থানীয় এবং জাতীয় যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের এই পারে জি। আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না। আমি একটু ইলিয়াস হোসেনের কাছে যেতে চাই, এই প্রসঙ্গটির সাথে যেটি আবারও সেই চলে আসে প্রধানমন্ত্রীর চায়না সফর। কেননা আমরা যেটি দেখতে পেরেছি, বাংলাদেশ, মিয়ানমার, চায়না যুক্ত করে একটি ইকোনমিক করিডোরের বিষয় সেখানে আলোচনা হয়েছে, যেমনটি আমাদের জানিয়েছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের যে মুখপাত্র রয়েছে মাহাদি আমিন, এমনটি আমাদের জানিয়েছিলেন। এই যে বাংলাদেশের সাথে চায়নার আবার একটি নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠার যে সুযোগ, মিয়ানমারের এর মধ্যে রয়েছে ইকোনমিক করিডোরে, তার মধ্যে আবার নতুন করে ওই পারে উত্তেজনা, যার কারণে আসলে নতুন করে আমাদের এই পারও এক ধরনের আতঙ্ক দেখা দিচ্ছে। এটি যে সাধারণ মানুষের জীবনযাপনের যেমন একটি বিষয় রয়েছে, এখানে অর্থনৈতিক বিষয় রয়েছে, এখানে কূটনৈতিক বিষয় রয়েছে, সবকিছু মিলিয়ে আপনি যদি ভারতের এন্ড থেকেও দেখেন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আবার আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারের এন্ড থেকেও যদি দেখি, আমরা যে ভৌগোলিক অবস্থানটাতে আছি সেই জায়গা থেকে এটি আসলে কতটা চ্যালেঞ্জ সরকারের জন্য, সরকার বিষয়টিকে এখনই কতটা গুরুত্ব সহকারে নিয়ে কতটা তৎপরতার সাথে কাজ করছে বলে আপনি মনে করেন? সরকার খুব বেশি কিছু করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। এই কারণে যতদিন যাবত আমরা এই সমস্যায় ভুগছি মিয়ানমারের সাথে, আপনি দেখেন যে সারা বিশ্বের থেকে, বিশ্বের তুরস্কের একটা বড় ধরনের সহায়তা আছে তাদের ক্ষেত্রে, আরও বিভিন্ন দেশ এবং ইউএন থেকে সহযোগিতা করছে। মানে কি হচ্ছে এখানে যে 12-13 বা 14 লাখ, এটা মতান্তরে 15-17 পর্যন্ত বলে, যে এই যে লোকগুলো আছে তাদেরকে ভরণ পোষণ, তাদের নিরাপত্তা, তাদের বাসস্থানের ব্যবস্থা, এগুলো আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ করছে। তো যতবার আমাদেরও সুযোগ হয়েছে দু একটা এরকম অনুষ্ঠানে যাওয়ার, যে আসলে কি হচ্ছে, তো সেখানে লক্ষ্য করা গেছে যে এদেরকে এখানে রেখে ভরণ পোষণের ব্যাপারে যতটা আগ্রহী সাহায্য সংস্থাগুলো, এনজিওগুলো বা বিদেশি দাতা সংস্থাগুলো, কিন্তু এদেরকে এখান থেকে বিদায় করার ক্ষেত্রে তাদের অতটা আগ্রহ নেই। এবং এটি আন্তর্জাতিক মহলে এটা বোঝাতে গিয়ে বাংলাদেশ সরকারের এর আগেও যারা অন্তর্বর্তী সরকার ছিলেন সে সময় লক্ষ্য করেছি যে ঘাম ছুটে যায় তাদেরকে বোঝানো যে একটি জাতিগত নিধন হয়েছে রীতিমতো রাখাইনদেরকে ওখানে, এবং তাদেরকে মুসলিম টেরোরিস্ট বলে প্রচার করা হয়েছে ওই সময়ে মিয়ানমারে। তো সেইগুলো বলে এদিকে ঠেলে দেওয়া হয়েছে। আর তখন বাংলাদেশ সরকার মনে করেছে যে এতগুলো লোক কোথায় যাবে, তারপরে এক ধরনের সমালোচনাও ছিল যে এদেরকে আশ্রয় দিয়ে একটা পিস পুরস্কার পাবে নোবেল, এরকম কথাবার্তা ছিল। তাহলে দেখা যাক না কি হয়। ওই সময়টায় না সরকার অনেকটা একটু সিদ্ধান্তহীনতায় ভুগেছিল মনে হয়েছে। আবার এটাও ঠিক, যখন লাখ লাখ মানুষ আসে তখন কিন্তু আপনি তাকে নিরাপত্তা বাহিনী দিয়ে ঠেকানো কঠিন। এই যে এখন আমরা যে আশঙ্কা করছি যে আবারও ওরকম হলে কি লোকজন আসে কিনা, যদি 20 জন 50 জন আসে তাহলে হয়তো যে বিজিবি ওখানে অতন্দ্র প্রহরী হয়ে আছে ফেরাতে পারবে, কিন্তু যদি হাজার হাজার হয়, লাখ লাখ হয়, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে দেখি যে আন্তর্জাতিক অঙ্গনের আগ্রহটা খুব কম। তাদেরকে ওই যে বোঝানো হয়েছে যে মুসলিম টেরোরিস্ট, এই শব্দটা আন্তর্জাতিকভাবেই খুবই ধিকৃত, নিন্দিত।
যে তাহলে এগুলো না থাকুক, ওখানে না ফিরুক, তাহলে এখানে থাকুক, এরকম একটা বোঝাপড়ার জায়গায় এখন পর্যন্ত সরকার খুব বোল্ডলি আন্তর্জাতিক মহলকে বুঝাতে পারেনি। আর আপনারা লক্ষ্য করবেন অন্তর্বর্তী সরকারের সময় সরকার প্রধান খুব করে বলেছিলেন যে আগামী ঈদ ওখানে করবে। তো মনে হচ্ছিল যেহেতু উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার সাথে অন্যান্যদের কথা হয়েছিল ঠিকই, উনি হয়তো বিশ্বাসও করেছিলেন, কিন্তু যে আমি একটু আগে উল্লেখ করলাম যে তাদেরকে ভরণ পোষণের ব্যাপারে যতটা আগ্রহ আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর, ফেরত পাঠানোর বেলায় অতটা নেই। বা মিয়ানমারকে একটা শক্ত করে ধমক দেওয়া যে তোমার এখানে হচ্ছে কি, ইসরায়েল যেরকম একটি সন্ত্রাসী রাষ্ট্রের মতো আচরণ করছে, মিয়ানমারও তার দেশের জনগণের উপরে কিন্তু দীর্ঘদিন যাবত এগুলো করে আসছে। এবং আপনি জানেন তাদের যে কয়টা প্রদেশ অসাধারণ প্রাকৃতিক সম্পদ, তারপরে আপনার পর্যটনের জন্য অসাধারণ সৌন্দর্য মণ্ডিত এক একটা জায়গা, তারা এই দিকে মনোযোগ না দিয়ে তারা অস্ত্রের কারবার এবং এই যে গ্রুপ বাই গ্রুপের সাথে ফাইটিং, এক প্রদেশের সাথে আরেক প্রদেশের বিভিন্ন বাহিনী, এবং এখানকার বিরাট একটা অংশ আপনি জানেন যে চীন নামেও তাদের একটা প্রদেশ আছে আর কি। তো এইখান থেকে কোনো রকমের সীমান্ত পার হয়ে চায়নায় সারাদিন কাজ করে আবার বিকেলে মিয়ানমারে প্রবেশ করে। তো এই চায়নার একটা বড় ধরনের এখানে আপনার ধরেন অভিভাবকত্ব রয়েছে। আরেকটি ঘটনা প্রসঙ্গক্রমে আসে, যখন খুব তৎপরতা চলছিল রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে, আলোচনা হচ্ছিল বিশ্বজুড়ে, বাংলাদেশেও সভা সেমিনার হচ্ছিল, তখন দেখা গেল যে ইন্ডিয়াও একটা পাওয়ার এখানে, মিয়ানমারের সাথে তাদেরও একটা সম্পর্ক আছে, তাদের মধ্যে অস্ত্র কেনা বেচার সম্পর্ক আছে। তো এই মুরব্বীদের যদি সাপোর্ট না থাকে তাহলে এই সমস্যার সমাধান সহজে হবে না। সেক্ষেত্রে যেরকম আপনার চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, গত রেজিমেও যে ছিল না তা কিন্তু না, সম্পর্ক ছিল। তো এখনও এই সম্পর্ক যদি এগিয়ে নিতে চায়, পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ইন্ডিয়ার সাথেও আলোচনা চালাতে হবে। তো এটি একটি মানে জটিল। দুইটা সেমিনার হলো বা একটি আপনার ওয়ার্কশপ হলো, এর মধ্যে সমাধান হবে না। এটি বাংলাদেশে থাকার কারণে আপা যেভাবে বলছিলেন যে ভয়াবহতাগুলো, আমরা যেভাবে এফেক্টের শিকার, ওই জিনিসগুলো তুলে ধরে, এবং তারা যে ওই দেশের নাগরিক, তাদের জন্মভূমি, তাদেরকে আপনি নিজের নাগরিক না বলে ইসলামিক টেরোরিস্ট বলে অন্য দেশে পাঠিয়ে দেওয়া, এটা কোনোভাবে এটা মানবিকতার কাজ না। এই জিনিসগুলো খুব শক্তভাবে উপস্থাপন করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে। তাহলে সরকারের বাংলাদেশের পক্ষ থেকে যতটাই শক্তিশালীভাবে উপস্থাপন করা হোক, এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আসার চেষ্টা করবো। আমি একটু সামিনা লুৎফা আপনার কাছে আসি। যেমনটি বলছিলেন ইলিয়াস হোসেন যে বাংলাদেশ শক্তিশালীভাবে উপস্থাপন করলো, আমরা যেমনটি দেখলাম যে মালয়েশিয়া সফরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া বলেছে যে আমরা এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আরো আলাপ আলোচনা করব, আমরা জোর দাবি ওঠাবো অথবা আপনাদের পক্ষে কথা বলবো, এমন আমরা আরো বিভিন্ন দেশের কাছ থেকে বিভিন্ন সময় বিগত সময়ে শুনেছি, সব সময় শুনে আসছি। কিন্তু যেমনটি ইলিয়াস হোসেন বলছিলেন, এখানে যদি ভারতের স্বার্থ থেকে থাকে, অর্থনৈতিক সহ আরো কোনো স্বার্থ থেকে থাকে, ভৌগোলিক ভাবে অথবা কূটনৈতিক ভাবে যদি চায়নার কোনো স্বার্থ থেকে থাকে, তাহলে কেনই বা তারা আমাদের আসলে সহযোগিতা করবেন? আর যদি সেটা নাই করেন, আমরা হয়তো এরকম অনেক টকশোতে আলোচনা করব, কূটনৈতিকভাবে অনেকেই বসবেন, অনেক কথা হবে, এরকম আশ্বাস আসবে, সবকিছুই হবে, কিন্তু এটি আসলে ঝুলে থাকবে বছরের পর বছর, যেমনটি এখনো ঝুলে আছে। সেই ক্ষেত্রে আসলে আমি যেটি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি অথবা বলতে চাচ্ছি যে বর্তমান সরকার কি আসলে বোল্ডলি কোনো স্টেপ নেয়ার সুযোগ কি আছে বর্তমান সরকারের, অথবা একটি নির্দিষ্ট সময় যাওয়ার পরে, অথবা মিয়ানমারের সাথে ওয়ান টু ওয়ান বসে, অথবা এই তার সাথে সংশ্লিষ্ট যদি আমরা বলি আমাদের প্রতিবেশী ভারত রয়েছে, অথবা চায়নার কথা যদি বলি, এরকম যারা এইখানে আসলে স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে বসে একদম সরাসরি যে আসলে এটা কিভাবে, হাউ টু সলভ দিস ইস্যু, কি করা যেতে পারে, কার কি স্টেক, সহজভাবে যেটা হয় আর কি, ইউজুয়ালি আমরা যেটা শুনি অথবা বিভিন্ন সময় সংবাদে দেখি, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন? আসলে এটা তো একটা মাল্টিল্যাটারাল ইস্যু আমার কাছে মনে হয়। আপনি যে প্রথমে শুরুতে বলেছেন যে চায়নার সাথে মায়ানমার হয়ে যে রাস্তার কথা হচ্ছে, এই জায়গাতে তো মানে একমাত্র সেক্ষেত্রেই আমার কাছে মনে হয় এই সমস্যার সমাধান বাণিজ্যিক করিডোর, যেহেতু এটার একটা এই যে করিডোরের প্রসঙ্গ যখন আসবে, যখন এখানে চীনের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট থাকবে, তখন কিন্তু এই যে অস্থিরতাটা মায়ানমারে হচ্ছে, সেই অস্থিরতাটা চীনেরও এক ধরনের স্টেক বাড়বে অস্থিরতা বন্ধ করার ক্ষেত্রে। কারণ তখন তো তার বাণিজ্যের মানে কি বলবো সেফটি নিশ্চিত করতে হবে।
তাছাড়া চীনকে আসলে এই ব্যাপারে আমার মনে হয় যে তার তো একটা স্টেক থাকতে হবে। এটা তো মানে আলটিমেটলি আন্তর্জাতিক সম্পর্ক তো প্রত্যেকটা দেশই তার নিজের স্বার্থ বিবেচনা করে তারপরে কূটনীতিটা করে। কেউ তো আসলে কারোর জন্য কিছু করে না। এমনকি আপনি যদি এই রোহিঙ্গাদের যে এই যে আমাদের ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পগুলোর উপরেও মানে খুব রিসেন্টলি আমরা দুটো পত্রিকায় দেখলাম যে সেই ক্যাম্পের ভেতরেও বা যেই সমস্ত সংস্থা এদেরকে সহযোগিতা করছেন সেখানেও কিন্তু প্রচুর অপচয় হচ্ছে। এক ধরনের ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেটার কথা উনিও বলছেন যে এক ধরনের মানে এরা এদেরকে এখানে রাখতে যতটা আগ্রহী, ফেরত গিয়ে তারা তাদের নাগরিক অধিকার নিয়ে একটা দেশের নাগরিক তারা সেখানে ফেরত যাবে, সেখানে মানে তাদের নাগরিকত্ব তারা পুনরায় অধিকার ফেরত পাবে, সেইটাতে তারা অত আগ্রহী না। কারণ এখানে একটা বেশ বড় ইকোসিস্টেম অফ ওয়েস্টেজ তৈরি হয়েছে, যার মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। তার ফলে এনাদেরকে মানে পাঠিয়ে দেওয়া একমাত্র মনে হয় বাংলাদেশ সরকার ছাড়া আর কারো খুব একটা মানে ওই দায়টা নাই, আনলেস অ্যান্ড আনটিল যে এখন সুযোগ তৈরি হয়েছে একটা এই করিডোরের আলোচনার কারণে, যে যেহেতু বিজনেসের ব্যাপার আছে, বিজনেস ইন্টারেস্ট যদি চায়নার হয়, একমাত্র চায়নাই হয়তো এই ক্ষেত্রে মায়ানমারকে মানে কিছুটা তার অস্থিরতা কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর আপনি ভারতের কথা যেটা বলছেন সেটা তো আমাদের যে জিও পলিটিক্যাল পজিশনিং, সেই পজিশনিংয়ের কারণেই এই তিনটা জায়গা থেকেই আমরা খুব গুরুত্বপূর্ণ, মানে তিনটা খুব ইম্পর্ট্যান্ট রিজিয়নাল এবং মানে গ্লোবাল পাওয়ার আমাদের দিকে সবসময় নজর রাখে। কারণ আমাদের কাছ থেকে বিভিন্নভাবে চায়নায় যাওয়া অনেক সহজ, আবার ইন্ডিয়া আমাদের এত কাছে। সুতরাং এই যে মার্কিন যে ইন্টারেস্ট আমাদের ব্যাপারে, সেটারও তো সাথে এটা সম্পর্ক রয়েছে। সুতরাং কিভাবে বাংলাদেশ এই কূটনৈতিক সুবিধাটাকে লেভারেজ হিসেবে ব্যবহার করবে, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরি করে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করবে, সেটা ডেফিনেটলি কোনো সহজ বা মানে একরৈখিক সমাধান নাই, কিন্তু উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে। কারণ এটা বাংলাদেশ তো সারা জীবন বহন করতে পারে না। অবশ্যই। এবং এই জায়গা থেকে যে প্রশ্নটি সীমান্তের ওই পারে যা হচ্ছে আমরা বিগত সময়ে দেখেছি যে মিয়ানমারের রাখাইনের ওইদিকে যখন সংঘর্ষ হয়, সংঘাত হয়, আমাদের এদিকে এসে মর্টারও পড়েছে। এই যে বিষয়গুলো নিরাপত্তার সময় না, সাধারণ সময় দেখেন যে মাইন পোতা আছে, সেখানে হাত উড়ে গেল, পা উড়ে গেল, প্রায় হ্যাঁ হচ্ছে এই জায়গাটাতেই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের চার দিক থেকে যদি বলি যে ভারতের সাথে যে সম্পর্ক রয়েছে সেটাও আছে, কিন্তু মিয়ানমারেরটা যদি স্পেসিফিক বলি, সেইখানে দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি চলে আসছে এবং আবারও আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমাদের আসলে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি, আপনি ইলিয়াস হোসেন কি মনে করছেন যে নিরাপত্তা সংখ্যাটা থাকাই কি আসলে স্বাভাবিক কিনা? না, নিরাপত্তা সংখ্যাটা তো স্বাভাবিক কোনো বিষয় হতে পারে না, কিন্তু সংখ্যা আছে এবং এইটাকে স্বাভাবিকভাবে না নিয়ে যাতে সংখ্যা না থাকে সেই লক্ষ্যে কাজ করা দরকার। আর যেহেতু আমরা বললাম যে সমস্যাটা আমাদের, আপা বলছিলেন আপনার চায়না ইন্ডিয়া অনেক বড় দেশ, অনেক তাদের অনেক রকমের লাভ ক্ষতি করার সুযোগ আছে আর কি, কিন্তু সমস্যা যেহেতু আমাদের, ফলে আমাকেই বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনার ভারতীয় কূটনৈতিক বা আপনার চায়নার কূটনীতিকরা হয়তো আরও বেশি এফিশিয়েন্ট বা তাদের প্রশিক্ষণ শিক্ষা আরও হয়তো উন্নত, কিন্তু এইখানে তাদেরকে টেক্কা দেওয়া বলেন আর টেবিল টকে তাদের কাছ থেকে বোঝানো যে আমি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনাদের উদাসীনতার কারণে, আর আমার সাথে সখ্যতা থাকলে, সম্পর্ক থাকলে এই ব্যবসা বাণিজ্য আমার সাথে হবে, আপনি এই লাভ পাবেন, এইগুলো মানে প্রভাব ফেলতে হবে তাদেরকে। এখন আজকে করিডোরের প্রশ্ন আসছে, নিশ্চয়ই তাদের লাভ আছে বলেই তারা প্রস্তাবটা দিয়েছে, তাহলে তাকে এটাও বলা যে হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এটা করে পরে দুই পক্ষেরই সুবিধা হয়, তার আগে তো শান্তিটা বা পিস এখানে সেটেল করতে হবে। এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আমার পাশে, সেখানে আমি করিডোর দিব, সাধারণ মানুষ কি বলবে আমাকে, খুব কমন সেন্স থেকে বলা আর কি। তো এই কারণে খুব পেশাদার ঝানু কূটনীতিক চর্চা করতে হবে তাদের সাথে। শুধু ওই যে আমাদের নেতাদের যে একটা অভ্যাস বক্তৃতা করে সবকিছু উদ্ধার করে ফেললো, তাতে হয় না। তার জন্য জ্ঞান থাকতে হবে যে কূটনীতিকদের তো স্বাভাবিক ওই চর্চাটা আছে, তারপরেও যে চায়না কি শুনলে খুশি হয়, ভারত কি শুনলে বুঝবে যে না বাংলাদেশকে চটানো যাবে না, কি চায়, কোনটা দেওয়া যেতে পারে, নিজের স্বার্থ রক্ষা করে দেশপ্রেমের জায়গা থেকে সেই জিনিসগুলো আপনাকে ডিল করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক সময় এরকম শুনি যে বাংলাদেশে অমুকরা ব্যবসা করবে, এর জন্য আমাদের দুই মন্ত্রী তাদের দাওয়াত খেয়ে আসছে, এসে দেশের কতটা স্বার্থ তার চেয়ে বলছে যে ওই জিনিসটা কতটা ভালো, অমুক দেশ থেকে আমদানি করলে সেটা ভালো। সেটা করা যাবে না। করতে হবে যে সত্যিকার অর্থেই দেশকে নিরাপদ রাখতে হবে, সীমান্তকে ঝুঁকিমুক্ত রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, যে যাদের জন্য এই সরকার আসছে বলছে। ইলিয়াস হোসেন ধন্যবাদ। আমাকে আবারও একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের কাছে আবারও আসবো। নির্বাচিত খবরে নিচ্ছে আবারও একটি বিরতি, সাথে থাকুন।
ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। আমরা এখন একটু যেতে চাই এফডিসিতে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে এবং সেখানে ভোট গণনা চলছে। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন মাকসুদুল হক ইমু, আমরা তার সাথে যুক্ত হব, তার কাছ থেকে একটু তথ্য জানতে চাবো আসলে সবশেষ কি পরিস্থিতি। মাকসুদুল হক, যদি একটু আমাদের জানাতেন যে ভোট গণনা কি পর্যায়ে রয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কি, সবকিছু যদি একটু জানাতেন। যে আমরা আসলে গভীর রাত 12টা পার হয়ে গেছে, কিন্তু আসলে নির্বাচন যে অপেক্ষার সেটা কিন্তু শিল্পী সমিতির নির্বাচন দেখলে আমরা প্রতিবারই বুঝতে পারি। কারণটা হচ্ছে যে বিগত যে 3-4টি নির্বাচন ছিল প্রতিবারই আসলে কোনো না কোনো কারণে সেটা ভোর পেরিয়ে সকাল হয়েছে। সেই এবার যেহেতু 573 জন ভোটার, সেখান থেকে আগের বারগুলোতে আরও কম ছিল, কিন্তু সেই কম থাকার ফলেও কখনোই আসলে দিনের বেলা আলো ফোটার আগে ভোটের ফলাফল আমরা পাইনি। কিন্তু এবারও ধারণা করা হচ্ছে এমনটাই হবে, কারণ মাত্র কিছুক্ষণ আগে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে কার্যনির্বাহী পদে যারা নির্বাচন করছেন তাদের যে ফলাফল সেটি মাত্র তারা আসলে যারা নির্বাচন কমিশন এবং ভিতরে যারা আছেন ভোট গণনা কেন্দ্রে তারা শেষ করেছেন। শেষ করে তারা খাবার বিরতিতে গিয়েছিলেন এবং কিছুক্ষণের মাঝেই তারা আসলে আবার যে সম্পাদক মণ্ডলীর পদ রয়েছে সেই পদগুলোর ভোট গণনা কার্যক্রম শুরু করবেন। অর্থাৎ ধরেই নিতে পারি যে সব কিছু মিলিয়ে আরও 4 থেকে 5 ঘন্টা লাগবে, যেহেতু ম্যানুয়ালি আসলে তারা ভোট গণনার কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ভোর নাগাদ আসলে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। আমরা একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই, ঠিক পেছনে মনিটরে কিন্তু দেখতে পাচ্ছি যে ভেতরের যে কার্যক্রম, নির্বাচন কমিশন সহ যারা প্রার্থীরা রয়েছেন বা তাদের প্রতিনিধিরা, তারা কিন্তু আসলে ভিতরে এখন অবস্থান করছেন যেখানে ভোট গণনা কার্যক্রম চলছে। আমরা নির্বাচন কমিশনার যিনি আছেন এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের, খুরশেদ আলম খসরু, তাকে পেয়েছি, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। মোটামুটি এখনকার মতো সবশেষ যে অবস্থা সেটা একটু জানার চেষ্টা করব। আপনারা তো আসলে নির্বাচনটাকে অবজার্ভ করলেন এবং কমিশন হিসেবে দায়িত্বে আছেন, যদি জানতে চাই এখন পর্যন্ত আসলে কি কি কার্যক্রম শেষ করেছেন বা কতক্ষণ নাগাদ আসলে এই ফলাফল গণনার কাজ শেষ হতে পারে? ধন্যবাদ। যেহেতু ম্যানুয়ালি আমরা গুনছি, প্রত্যেকটা ভোট এক এক করে গণা লাগে ম্যানুয়ালি, তো সেই জন্যই এত সময় লাগছে। তো আমরা মোটামুটি ইসি কমিটির যারা কার্যকরী কমিটির যারা আছে 27 জন, তাদের ইয়েটা গোনাটা আমরা প্রায় গুছিয়ে আসছি। আর আশা করি যে এখন এটা শেষ হয়ে গেলেই অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। হওয়ার পরে আমরা হচ্ছে পোর্টফোলিও ধরবো। পোর্টফোলিও হচ্ছে যে আমরা 3টার মধ্যে 3টা-3:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব। জি, মাকসুদুল হক, আপনাকে ধন্যবাদ মাকসুদুল হক। আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা একটু ছোট্ট করে বলি। যদি আমি একটু যাই ইলিয়াস হোসেন আপনার কাছে, এই বিষয়টি নিয়ে ভোট হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এটি আসলে খুব বেশি আলোচনা নেই। কিন্তু যেটি হচ্ছে যে অনেকেই আসলে বলছেন সামাজিক মাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় আমরা যেগুলো দেখতে পাই আর কি, যে সিনেমা নেই নির্বাচন আছে। অনেকেই এই ধরনের মন্তব্য অথবা অনেকেই তাদের মতামত প্রকাশ করছেন। কি বলবেন এই বিষয়ে? না, অনেকে যে কথা বলে তার বাইরে যাওয়ার তো সুযোগ নেই আসলে। আমরা আমাদের যে শিল্পী সমিতি আছে এটা ইয়ে করার জন্য, তো সিনেমা তৈরি করার জন্য বা সিনেমা যাতে ভালোভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য কাজ করা বা শিল্পীদের স্বার্থ দেখা, এইসব নিয়েই তো তারা কাজ করার কথা। সবকিছুই চলচ্চিত্র রিলেটেড হওয়ার কথা, কিন্তু সারা বছর কোনো আলোচনাই থাকে না তারা। এই যখন নির্বাচনটা আসে তখন বেশ একটা আলোচনা, যে না জানি কি হয়ে যাচ্ছে এবার। এবং আপনি লক্ষ্য করবেন যে এখন তো সিনেমা আসলে ভদ্রলোকরা কতটা দেখে এটা নিয়েও প্রশ্ন আছে। যতটা না মানুষ হয়তো ইয়েতে আপনার অনলাইনে দেখে ওই পছন্দসই সিনেমা যে আলোচনা হয়, সেগুলো 2-4টা হলে গিয়েও দেখে, যেগুলো নিয়ে কথাবার্তা হয়। কিন্তু এফডিসিতে যে নির্বাচন নিয়ে তো আলোচনা, তারা যে সিনেমা টিনেমা করে, আসলে বছরে কয়টা সিনেমা বের হয় সেটাও ঠিকমতো মানুষ জানে না। আর এই নিয়ে ওই আপনার বলা চলে যে শিল্প নেই, কিন্তু শিল্পী সমিতির নির্বাচন আছে এটা। এবং যারা এখানে নির্বাচন করে এবং আপনার বিজয়ী হয়, তারপর আবার কোর্টে যায়, থানায় যায়। এবারও এরকম বলেছে সিনিয়র আর্টিস্টরা যে ভাই নির্বাচন করো, পাশ ফেল যা হয় নিও, কিন্তু কোর্টে যেও না।
তো এইটা এক ধরনের আর কি কমেডি চলছে আর কি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, জি, মূল আরেকটা কাজ বাদ দিয়ে নির্বাচন ছোট্ট করে 573 জন ভোটার, এর মধ্যে আমি সবশেষে যেটা দেখেছি, এক্সাক্ট সংখ্যাটা আমার হাতে এখানে নেই, কিন্তু 500 কম ভোট পড়েছে। তো এই হ্যাঁ, এবং তারা 500 বলল ভোট যে গুনতে সারা রাত যে অ্যানালগ গুনতেছে জি। তারা। কেন গুনবে অ্যানালগে? ডিজিটালি এখন কত সুবিধা। বিভিন্ন নির্বাচনে এখন আপনার ওই যে ডিজিটালি ফর্ম বানানো হয় এবং তারা মেশিনে গুনে সর্বোচ্চ ১ ঘন্টা লাগে। যদি ২,০০০ ভোটও গুনতে ১ ঘন্টা লাগে। না, 500 কম ভোট, সেই ক্ষেত্রে এই এই যে যে অ্যানালগও তাও গুনতেন এত সময় তারা, লাগার কথা না। সেই ক্ষেত্রে কি এত সময় লাগে ওইজন্য কিনা? বললাম যে আর কি লক্ষ্যের চেয়ে উপলক্ষ্য নিয়ে তারা ব্যস্ত থাকে বেশি। জি, আপনি যদি কিছু বলেন। জাস্ট একটা কথা, যে আমার কাছে মনে হয় যে ঠিক অ্যাগ্রি করি না পুরাটা যে বাংলাদেশের সিনেমা নাই। সিনেমা তো আমার কাছে মনে হচ্ছে যে গত ২ বছরে বরং ভালো, ভালো ছবি এসেছে। মানুষ অনেক আলোচনা করেছে, ফ্যামিলি নিয়ে ছবি দেখতে গেছে। বেশ কয়েকটা ছবি কিন্তু খুবই ভালো করেছে এবং ওই এই ছবিগুলোর সাথে এই শিল্পী সমিতির খুব একটা সম্পর্ক নেই। আমি আমি নিশ্চিত যে এইজন্যই ওই বলছি। ছবির শিল্পীরাও শিল্পী সমিতিতে নিশ্চয়ই ভোট দেন। নানান রকম শিল্পী সমিতি আছে। অনেকেই নিশ্চয়ই দেন, হ্যাঁ, জি। সুতরাং ওই জায়গা থেকে আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা বললেন, আপনি প্রশ্নটা তুললেন যে 500 ভোট আসলে গণনা হতে তো এত সময় লাগার কথা না। সেটা একটা ডেফিনিটলি এতদিনে তো একটু হলেও আপগ্রেড হওয়ার কথা ছিল। সেটা হলে ভালো হয় আরকি। জি, ধন্যবাদ। আবার একটু ইলিয়াস হোসেন আপনার কাছে আসি যে খামেনির হত্যার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, এবং আমরা যেটা দেখেছি যে স্পিকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু ইরানে গিয়েছে। এখানে যে বিষয়টি, শতাধিক দেশের কিন্তু আসলে প্রতিনিধিরা সেখানে গিয়েছেন, রাষ্ট্রনেতা হোক, কূটনীতিক হোক, বিভিন্ন লোক গিয়েছেন। এটি আসলে কূটনৈতিকভাবে, বাংলাদেশের জায়গা থেকে কূটনৈতিকভাবে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই যে অংশগ্রহণ, এবং সেখানে যে আমরা যেটা দেখেছি যে ইরানের অন্যান্য যারা নেতা রয়েছেন তাদের সাথেও কিন্তু দেখা করেছেন স্পিকার সহ যে প্রতিনিধি দল গিয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটি খুবই, আপনি তো জানেন যে এটি মর্মান্তিক হত্যাকাণ্ড এবং ইরানের উপরে যেটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করলো, সারা বিশ্বই বলছে এটি চরম মানবতারও অপলাপ হয়েছে। আর বাংলাদেশের সাথে ইরানের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে, দীর্ঘদিনের পুরনো সম্পর্ক। এর মধ্যে আহ, যে সমস্ত ঘটনা ঘটলো সেখানে আপনার অন্যান্য ২-৪টা দেশ যেভাবে খুবই সাউন্ডলি প্রতিবাদ জানিয়েছে, তারা আশা করেছিল, মাঝখানে আপনি জানেন যে ইরানি রাষ্ট্রদূত বলেছে এটা, যে বাংলাদেশকে তারা এতটাই বন্ধু ভাবে যে আরও বেশি সোচ্চার হয়ে তাদের পাশে থাকবে, এরকম তারা আশা করেছিল। আর এমনিতে ওই হরমুজ প্রণালীতে আমাদের নিজেদেরও জাহাজটা আটকা ছিল, আপনি জানেন যে ইরানের সাথে ব্যবসায়িক বা নানা ধরনের সম্পর্ক রয়েছে। তো সেই হিসেবে আমাদের স্পিকার গিয়েছেন এবং ইতিমধ্যে আপনার ইরানের স্পিকারের সাথে উনি বৈঠক করেছেন। উনি আর খোমেনির আপনার খামেনি তো প্রায় ৩ যুগ ৩৬ বছর উনি নেতৃত্ব দিয়েছেন। তো এই ৩৬ বছর নেতৃত্ব তো খুব সহজ কথা না, বিরাট বিষয়। সারা ওয়ার্ল্ডের সাথে তার একটা সম্পর্ক। আপনি দেখবেন যে লোক ভালো না মন্দ, তার চেয়ে বড় ব্যাপার হলো যে ইনভলভমেন্ট। যত বেশি ইনভলভমেন্ট তাকে মানুষ তত মনে করে, বা তার শেষ কৃত্য অনুষ্ঠানে তত মানুষের আয়োজন হয়। তো সেই দিক থেকে বাংলাদেশ এখানে অ্যাটেন্ড করেছে, আরও ৬১টি দেশ যেহেতু গিয়েছে, এবং শুধু আপনার রাষ্ট্রপ্রধানরাই না, বিভিন্ন দেশের থেকে অন্যান্য ধর্মীয় প্রতিনিধিরাও গিয়েছে। শুধু যে মুসলিমরা গিয়েছে তা না। এটি একটি অনেক মহান একজন নেতা ছিলেন, উনি বিদায় নিয়েছেন, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এটি খুবই ইতিবাচক বলেই মনে করছি। ধন্যবাদ। খুব ছোট্ট করে সামিনুল ইসলাম, আপনি যদি একটু এই বিষয়ে বলতেন, আমি একটু এদিকে যাব, আমরা অনলাইনগুলো দেখবো, আপনি বলতে থাকেন। না, প্রথমত হচ্ছে যে ডেফিনেটলি এখানে যাওয়াটা খুব জরুরিও, কারণ যে অনেক, যদিও বেশ কিছুদিন সময় পার হয়ে গেছে এই হত্যাকাণ্ডের ঘটনার পরে এই অনুষ্ঠানটি করতে, কারণ আপনারা জানেন তখন যুদ্ধ বিধ্বস্ত ছিল, তারপরে অনেকগুলো ন্যাচারাল ক্যালামিটিও হয়ে গেছে। সুতরাং ইরান কিন্তু অর্থনৈতিকভাবেও খুবই একটা ভঙ্গুর অবস্থায় আছে। সুতরাং এরকম একটা সময়ে বাংলাদেশ তাকে মানবিক জায়গা থেকে এবং পুরনো বন্ধুত্বের জায়গা থেকে যাবে, এটাই স্বাভাবিক এবং কূটনৈতিকভাবে সেটা উচিতও একটি কাজ। কিন্তু এখানে মনে রাখা প্রয়োজন যে যে কোনো অন্য দেশের যে কোনো বিষয়ে আমরা যখন একটা অবস্থান নিব, তখন আমাদের এটাও মাথায় রাখা দরকার আছে যে ওই দেশটির জাতীয় স্থানীয় রাজনৈতিক যে সমীকরণগুলো আছে সেগুলো সবসময় বাইরে থেকে হয়তো বোঝা নাও যেতে পারে। যেরকম আমরা জানি যে এই আক্রমণের আগেই তো আসলে সরকার বিরোধী বিরাট আন্দোলন হয়েছে ওই দেশে, এবং সেই আন্দোলনকারীরাও এই মুহূর্তে আছেন, এবং এই মুহূর্তে আমরা এটাও জানি যে প্রচুর মানে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ইরানের
অধিবাসীরা। সুতরাং ইরানের সাথে আমাদের যে মানে অনেক পুরনো স্ট্রং বন্ধুত্ব এবং রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা আমি মনে করি যে সামাজিক দায়ের জায়গা থেকে, মানবিক দায়ের জায়গা থেকে বরং হওয়া উচিত, রাদার দ্যান এখানে যে একটা বড় মানে কূটনৈতিক যে একটা ধরনের অচলাবস্থা আছে, যেহেতু একটা যুদ্ধ অবস্থা চলছে, সেটার মধ্যে বাংলাদেশের সেটা থেকে দূরে থাকা উচিত। কূটনৈতিক থেকে আপনার কূটনৈতিক শিষ্টাচার অথবা মানবিক যে জায়গা মানবিক সেটি বলতে ওই যাচ্ছি জায়গাটা আসলে অগ্রাধিকার পাওয়া উচিত। অগ্রাধিকার পাওয়া ধন্যবাদ। আমরা একটু দেখতে চাই যে অনলাইন নিউজ পোর্টালগুলোতে কি কি সংবাদ রয়েছে। এখন শীর্ষে প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি খুলনায় স্কুল ছাত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, এআই ব্যবহার করে যৌন নিপীড়নের সংখ্যা, অনলাইনে শিশুর ছবি দেয়া নিয়ে সতর্ক বার্তা। নিশ্চয়ই এটি বিস্তারিত দেখলে আমরা আরো বুঝতে পারবো। আজমি সহ 3 বাহিনীর সাবেক 150 কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর। নিশ্চয়ই সংবাদটি দেখেছেন এরই মধ্যে আমরা। এরপর যদি দেখি কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলা নিউজ, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করছে এনসিপি এমন দাবি করেছে। আমি একটু আপনার কাছে আসতে চাই ইলিয়াস হোসেন, আপনি কি বলবেন? যে সংবাদটি আমরা শুধু শিরোনামটি দেখছি আর কি, তবে নিশ্চয়ই সংবাদগুলো আপনি দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদগুলো হচ্ছে এবং পাল্টা অভিযোগ করা হচ্ছে এনসিপির পক্ষ থেকেও। এই বিষয়ে আপনি যদি একটু ছোট করে বলতেন। এইটা আসলে সামগ্রিক গণমাধ্যমের চিত্র না আর কি। আপনি লক্ষ্য করবেন যখন দেখছেন যে যে কয়টি পত্রিকার নাম ওখানে লেখা, একটি শিল্প গ্রুপের আসলে এই পত্রিকাগুলো, এটা অনেকটা বলতে পারেন যে তাদের মধ্যে হয়তো ব্যক্তিগত কোনো সম্পর্কের অবনতি ঘটেছে আর কি। সেটার ফলে একজন লোককে টার্গেট করে নিউজ করা হচ্ছে। আবার এই কয়েকটা পত্রিকাই করছে বলে অন্য পত্রিকাগুলোর একটু সন্দেহ হচ্ছে, তাহলে বোধহয় তাদের ব্যক্তিগত সম্পর্ক। হাসনাত আব্দুল্লাহর যদি ওরকম দুর্নীতি থেকেই থাকে, তাহলে অন্য গণমাধ্যমগুলো চুপ আছে কেন? ধন্যবাদ আপনাদের। আমার সময় হাতে একদম শেষ। আমরা কি আরেকটি অনলাইন পোর্টাল একটু দেখতে চাই, যুগান্তর একদম শেষ করে? আচ্ছা, আমরা এখন আর দেখবো না, আমরা নিশ্চয়ই অন্যদিন আপনাদের সাথে আবারও কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। শুভরাত্রি।